হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি আয়োনাইজেশন এনার্জি ও ইলেকট্রন অ্যাফিনিটি। প্রথমেই আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল আলোচনা করব, তারপরে ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসবো যে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বলতে আমরা কী বুঝি। তাহলে ফার্স্ট আলোচনা করব আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল সংক্ষেপে আমরা এই আয়োনাইজেশন এনার্জি আর আয়োনাইজেশন পোটেনশিয়ালকে এটাকে আইই অথবা আইপি দ্বারা ডিনোট করব। আই বলতে বোঝায় আয়োনাইজেশন এনার্জি আর আইপি বলতে বোঝায় আয়োনাইজেশন পোটেনশিয়াল। এই আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বলতে আমাদের কী বোঝায়? ধরে নাও কোনো একটি অ্যাটম, এই অ্যাটম রয়েছে, অ্যাটমের কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস পজিটিভ চার্জ, কারণ আমরা জানি নিউক্লিয়াসে প্রোটন থাকে, আর বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন। তাহলে এই নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল থাকে, যেটা কিনা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। আর এই আকর্ষণ বলের জন্য ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। তো আমরা করব কি, বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করব। তাহলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন যদি বর্জন করতে হয়, তাহলে বাইরের দিকে আমাদের এনার্জি প্রয়োগ করতে হবে। ধরলাম আমি এইচ নিয়ে এনার্জি দিলাম, আর এই এনার্জি দেওয়ার ফলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জিত হলো, বর্জিত হয়ে 1 ইউনিট পজিটিভ চার্জ যুক্ত আয়ন তৈরি হয়। তাহলে যে পরিমাণ এনার্জি প্রয়োগ করলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করা যায়, সেই পরিমাণ এনার্জিকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করা হয়, সেই পরিমাণ শক্তিকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি। ওই পরিমাণ শক্তিকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। এই পরিমাণ শক্তিকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি বা বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল অথবা আইপি। তাহলে যে পরিমাণ শক্তিটা প্রয়োগ করলে ইলেকট্রনটা বর্জিত হবে অ্যাটম থেকে, সেই পরিমাণ এনার্জিকে বলবো আমরা আয়োনাইজেশন এনার্জি। ধরে নাও কোনো একটা অ্যাটম, ধরো সোডিয়াম অ্যাটম, এখান থেকে ইলেকট্রনটিকে বর্জন করতে হবে, তাহলে মাইনাস ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে সোডিয়াম প্লাস। তাহলে এই প্রসেসে দেখা গেল যে এনার্জি প্রয়োজন, কারণ সোডিয়াম থেকে ইলেকট্রন বর্জন করার এনার্জি প্রয়োজন। যেহেতু এনার্জি প্রয়োজন, তাহলে প্রসেসটি হবে এন্ডোথার্মিক প্রসেস। আর এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি ডেল্টা এইচ এর মানটা পজিটিভ আসে। তাহলে এই প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস, কারণ এনার্জি প্রয়োজন প্রসেস। আর যে পরিমাণ এনার্জি লাগছে, সেই পরিমাণ এনার্জিকে আমরা ইলেকট্রন ভোল্ট বা কিলোজুল বা কিলো ক্যালোরি এককে প্রকাশ করতে পারি। তাহলে এখানে যে পরিমাণ এনার্জি লেগেছে, সেই এনার্জি ইউনিটটাকে আমরা ইলেকট্রন ভোল্ট পার মোল এককে প্রকাশ করতে পারি, বা কিলোজুল পার মোল এককে প্রকাশ করতে পারি, বা কিলো ক্যালোরি পার মোল এককে প্রকাশ করতে পারি। অর্থাৎ আয়োনাইজেশন পোটেনশিয়ালের ইউনিট হবে
ইলেকট্রন ভোল্ট পার মোল, কিলো জুল পার মোল, কিলো ক্যালোরি পার মোল, রাইট? তাহলে কোনো মেটাল থেকে, এই মেটাল গ্যাসীয় অবস্থা রয়েছে বা অ্যাটম রয়েছে, এখান থেকে ইলেকট্রন বর্জন করব, বর্জন করে 1 ইউনিট পজিটিভ চার্জ আমরা গঠন করব। তাহলে যখন কোনো নিউট্রাল অ্যাটম থেকে ইলেকট্রন বর্জন করতে হবে তখন বাইরে থেকে এনার্জি প্রয়োগ করতে হবে। তাহলে এই যে পরিমাণ এনার্জি লাগবে এটাকে বলা হয় ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এটাকে বলা হয় ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আইপি, আয়নাইজেশন পোটেনশিয়াল। এরপর যখন এম প্লাস থেকে ইলেকট্রন বর্জন করব, করে দুটি পজিটিভ চার্জ তৈরি করব, তখন এই প্রসেসটা বলা হয় সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, এটাকে বলা হয় সেকেন্ড আইপি। আবার M2+ থেকে যখন ইলেকট্রন বর্জন করব, বর্জন করে M3+ তৈরি করব, তাহলে এইটা হয়ে যাবে থার্ড আইপি, অর্থাৎ থার্ড আয়নাইজেশন এনার্জি। এইভাবে আমরা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, থার্ড আয়নাইজেশন এনার্জি আমরা ক্যালকুলেট করতে পারি। এই সমস্ত আয়নাইজেশন এনার্জিগুলো দেখব যে যতই আমাদের ইলেকট্রন বর্জন করা হবে, যখন ক্যাটন সৃষ্টি হচ্ছে, ওই ক্যাটনের ক্ষেত্রে যখন ইলেকট্রন বর্জন করা হচ্ছে আরও বেশি শক্তি প্রয়োজন। অর্থাৎ এখানে আইপি মানটা থার্ডের ক্ষেত্রে বেশি হবে, আইপি মান সেকেন্ডের তুলনায়, আবার সেকেন্ডটা বেশি হবে আইপি ওয়ানের তুলনায়। কিন্তু কেন? তাহলে এর কারণটা জানতে হলে আমাদের জানতে হবে যে আয়নাইজেশন এনার্জি কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করবে। প্রথমত ফ্যাক্টর হচ্ছে নাম্বার 1, কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করছে। নাম্বার 1 দেখব আমরা যে সাইজের ওপর, অর্থাৎ অ্যাটমিক সাইজের ওপর আয়োনাইজেশন এনার্জি নির্ভর করে। ধরা যাক একটা বিগার সাইজ কোনো অ্যাটম রয়েছে আর একটা স্মল সাইজ কোনো অ্যাটম রয়েছে। তাহলে বিগার সাইজ অ্যাটম কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে এবং বাইরে কক্ষে ইলেকট্রন রয়েছে, আর স্মল সাইজ অ্যাটমের ক্ষেত্রে কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, বাইরে কক্ষে ইলেকট্রন রয়েছে। তাহলে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে, আর এখানে নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে, যেহেতু এখানে সাইজটা লার্জ, তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব বেশি, আর দূরত্ব বেশি হলেই আকর্ষণ বল কম হবে। তাহলে এখানে আকর্ষণ বল কম, অর্থাৎ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কম। আর এখানে সাইজটা ছোটো হওয়ার জন্য দেখব যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল খুব তীব্র, কারণ সাইজটা ছোট। তাহলে এখানে আকর্ষণ বল তীব্র হয়। তাহলে যেখানে আকর্ষণ বল তীব্র, ওই অ্যাটম থেকে ইলেকট্রনকে বর্জন করার জন্য আরও বেশি শক্তি প্রয়োজন হবে। তাই যেহেতু আকর্ষণ তীব্র, তাহলে এখান থেকে ইলেকট্রন যদি বর্জন করতে চায় তাহলে বেশি শক্তির প্রয়োজন, বেশি শক্তির প্রয়োজন মানে যে পরিমাণ শক্তি প্রয়োজনে ইলেকট্রনটা বর্জন করে সেটা আইপি। তাহলে যেহেতু বেশি শক্তি প্রয়োজন, তাহলে এখানে বলবো যে আইপির মান বেশি হবে। আর এখানে যেহেতু আকর্ষণ বল কম, তাহলে কম্পেয়ার করলে স্মল সাইজের তুলনায় এখানে কম শক্তির প্রয়োজন হবে, কম শক্তির প্রয়োজন। তাহলে যেহেতু কম শক্তির প্রয়োজন, তাহলে আইপিটাও কম হবে বা আয়নাইজেশন এনার্জি কম হবে, রাইট? তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সাইজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইপিটা কমে যাবে, আর সাইজ যত কম হবে আইপিটা বেশি হবে। তাহলে একটা এক্সাম্পল দিই যে কিভাবে সাইজ ফ্যাক্টরের উপর নির্ভর করছে। ধরা যাক আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই যে গ্রুপ রয়েছে
এই গ্রুপের যতই আমরা লিথিয়াম থেকে সিজিএমের দিকে অগ্রসর হব সাইজটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে ডাউনে সাইজ বৃদ্ধি পাবে, এখানে সাইজ বাড়ে। কেমন? তাহলে যখন সাইজ বাড়ছে তার আয়নাইজেশন এনার্জি কিন্তু কমবে, কারণ সাইজ বাড়লে নিউক্লিয়াসে প্রোটনগুলি বাইরে কোকে ইলেকট্রন প্রতি আকর্ষণ বলটা কমে যাবে। এর ফলে দুর্বল বা খুব উইকলি অ্যাট্রাক্টেড হবে অন আউটার মোস্ট সেল ইলেকট্রন। অল্প পরিমাণ শক্তি দিলেই ওই ইলেকট্রনটা বর্জিত হবে। তাহলে আমরা দেখব লিথিয়ামের সাইজ এই ছোটো, সোডিয়াম সাইজটা একটু বাড়লো, পটাশিয়াম সাইজ আরও এইভাবে লার্জ হচ্ছে। তো লার্জ হলে এখানে যে পজিটিভ চার্জ রয়েছে ইলেকট্রনের মধ্যে তীব্র আকর্ষণ বল থাকবে, এখানে পজিটিভ চার্জ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কিছুটা কমবে, আর পজিটিভ চার্জ ইলেকট্রনের আকর্ষণটা আরও কমবে। যেখানে আকর্ষণটা কম তাহলে অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলেই এই বাইরে কয়েক ইলেকট্রনটাকে বর্জন করতে পারবো। তাহলে সাইজ কম, আয়নাইজেশন এনার্জি বেশি। তাহলে দেখব লিথিয়ামের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি বেশি হবে, তারপরে সোডিয়াম, তারপর আসবে পটাশিয়াম। তাহলে আমরা লিখতে পারি যে অর্ডার অফ আয়নাইজেশন পোটেনশিয়াল। অর্ডারটা কি আসবে? লিথিয়াম আসবে, দেন সোডিয়াম, দেন পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, দেন সিজিয়াম। অর্থাৎ সাইজ ফ্যাক্টরের ওপর এইভাবে নির্ভরশীল। একই রকমভাবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম যদি বলি, অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে, তাহলে দেখো সাইজ যত নিচে নামছে সাইজটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আইপি অর্ডারটা আসবে বেরিলিয়াম ফার্স্ট, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম, এই রকম অর্ডারে আসবে। তাহলে সাইজ ফ্যাক্টর ওপর এইভাবে নির্ভরশীল। নাম্বার টু দ্বিতীয় যে ফ্যাক্টরটি নির্ভর করে তা হলো প্রোটন সংখ্যার ওপর। প্রোটন সংখ্যা মানে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ। নিউক্লিয়াসের পজিটিভ চার্জের উপর আয়নাইজেশন এনার্জি নির্ভর করে। তাহলে সেকেন্ড ফ্যাক্টর হবে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ। নিউক্লিয়াসের পজিটিভ চার্জের উপর পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জের উপর নির্ভর করবে আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি কীভাবে? ধরো কোনো একটা অ্যাটমের সাইজ রয়েছে আর একটা অ্যাটম রয়েছে। ধরলাম এখানে এই অ্যাটমটার প্রোটন সংখ্যা 8টি প্রোটন রয়েছে, আর এই অ্যাটমে প্রোটন সংখ্যা ধরলাম 9টি প্রোটন রয়েছে। তাহলে 8টি প্রোটন মানে 8 একক পজিটিভ চার্জ। এই 8 একক পজিটিভ চার্জ দিয়ে বাইরে কক্ষে ইলেকট্রনকে আকর্ষণ করছে, আর এখানে 9 একক পজিটিভ চার্জ দিয়ে বাইরে কক্ষে ইলেকট্রনকে আকর্ষণ করছে। যত বেশি পজিটিভ চার্জ বাড়বে তত বেশি কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন প্রতি আকর্ষণ বাড়বে। তাহলে যেহেতু এখানে অর্থাৎ দ্বিতীয় যে অ্যাটমটা রয়েছে এখানে পজিটিভ চার্জ বেশি মানে প্রোটন সংখ্যা বেশি, তাই প্রোটন সংখ্যা বেশি হওয়ার জন্য বাইরের কক্ষে ইলেকট্রন প্রতি আকর্ষণ বল বেশি হবে। তো এখানে আকর্ষণ বল বেশি হবে কারণ প্রোটনের সংখ্যা বেশি। আর যেহেতু আকর্ষণ বল বেশি তাহলে বেশি শক্তি প্রয়োগ করে ওই বাইরে কক্ষে ইলেকট্রনকে বর্জন করতে হবে। তাহলে বেশি শক্তি প্রয়োগ করে বাইরের কক্ষে ইলেকট্রনকে বর্জন করতে হবে। তাহলে যেহেতু বেশি শক্তির প্রয়োজন হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে আইপি এর মান বেশি হবে। আর সেকেন্ড অ্যাটমটা দেখো এখানে 8 রয়েছে, পরের অ্যাটমটা ছিল যেহেতু 8 রয়েছে তাহলে এই অ্যাটমের সাপেক্ষে এই অ্যাটমের আকর্ষণ বলটা কম হবে। তাহলে এখানে আকর্ষণ বল কম,
আকর্ষণ বল কম। ওকে, তো আকর্ষণ বল কম হলে তাহলে খুব অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রনটা বর্জিত হবে। তাহলে কম পরিমাণ শক্তি প্রয়োগ করলে বাইরের কক্ষের ইলেকট্রনটি সহজে বর্জিত হবে। যেহেতু কম পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে তাহলে আইপিটা কম হবে, তাহলে এখানে আইপি কম হবে। তাহলে এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে প্রোটনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাইরের কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বৃদ্ধি পায়। এর ফলে বেশি শক্তি প্রয়োজন হবে ইলেকট্রনটিকে বর্জন করার জন্য, অর্থাৎ আইপির মানটা বেশি হবে বা আইই এর মান বেশি হবে। তাহলে এখানে বুঝতে পারলাম যে প্রোটন সংখ্যা যত বাড়বে অ্যাটমের ক্ষেত্রে ততই কিন্তু তার আকর্ষণ বল বৃদ্ধি পাবে এবং আইপির মানটা বাড়বে। যেমন ধরো কিছু এক্সাম্পল দেখায় যে অক্সিজেন এবং ফ্লোরিন এই দুটি অ্যাটম। তো অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন দেখো 2s2 2p4 ইলেকট্রনিক কনফিগারেশন, এবং ফ্লোরিন অ্যাটমের ক্ষেত্রে দেখব ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p5। তাহলে এখানে দেখো একটা ইলেকট্রন বেশি আছে, একটা ইলেকট্রন বেশি মানে একটি প্রোটন বেশি থাকবে, রাইট? তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে একটি প্রোটন বেশি অক্সিজেনের তুলনায়। আর এদের দেখো শেলটা একই আছে 2p, আর এখানেও 2p আছে। তাহলে আমরা দেখব যে এই যে অক্সিজেন অ্যাটম, এই অক্সিজেনের 2p ইলেকট্রন রয়েছে, দিস ইজ 2p ইলেকট্রন, আর নিউক্লিয়াস রয়েছে। এই 2p ইলেকট্রনকে নিউক্লিয়াসের প্রোটনের চার্জ বা পজিটিভ চার্জ দিয়ে আকর্ষণ করছে। আর ফ্লুরিনের ক্ষেত্রে আমরা কি দেখব যে এখানেও 2p রয়েছে, 2p ইলেকট্রন, আর নিউক্লিয়াসের পজিটিভ চার্জ 2p ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে কে বেশি আকর্ষণ করবে? দুটোই 2p। এখানে 2p ইলেকট্রনকে আকর্ষণ করছে অক্সিজেনের পজিটিভ চার্জ অর্থাৎ নিউক্লিয়াসের পজিটিভ চার্জ, আর ফ্লুরিনের ক্ষেত্রেও 2p ইলেকট্রনকে আকর্ষণ করছে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ। যেহেতু এখানে প্রোটন সংখ্যা বেশি আছে তাহলে 2p ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বেশি হবে, তাহলে এখানে আকর্ষণ বলটা বেশি হবে, আকর্ষণ বল বেশি হবে। আর আকর্ষণ বেশি হলে বেশি পরিমাণের শক্তি প্রয়োজন হবে ওই 2p5 থেকে ইলেকট্রন বর্জন করার জন্য। তাহলে আইপি বেশি কার তুলনায় বেশি? অক্সিজেনের তুলনায়। আর এখানে 2p4 থেকে ইলেকট্রন বর্জন করার জন্য যেহেতু প্রোটন সংখ্যা কম, আকর্ষণ বল কম হবে, তাহলে কম আইপি, দ্যাট ইজ কম এনার্জি প্রয়োজন হবে, তাহলে আইপি কম, আয়নাইজেশন পোটেনশিয়াল কম হবে, রাইট? তাহলে অক্সিজেন এবং ফ্লোরিন এই দুটোকে কম্পেয়ার করলে আমরা দেখব যে ফ্লোরিনের আয়নাইজেশন এনার্জির মানটা বেশি হয়। তাহলে ফ্লোরিনের আয়নাইজেশন এনার্জি মান বেশি হবে অক্সিজেনের তুলনায়, রাইট? নাম্বার 3 ফ্যাক্টর, 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্টের উপর নির্ভর করছে স্ক্রিনিং এফেক্ট অর্থাৎ আবরণী ক্ষমতার উপর নির্ভর করে আয়নাইজেশন পোটেনশিয়াল। যদি আবরণী ক্ষমতা কম হয় তাহলে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাইরে কক্ষে ইলেকট্রন প্রতি আকর্ষণ বেশি হবে, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন বর্জন করার জন্য বেশি শক্তি প্রয়োজন, অর্থাৎ আইই বা আইপির মানটা বেশি। তাহলে আমরা দেখব যে আবরণী ক্ষমতা কম হলে, আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট কম হলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি, নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে, আকর্ষণ বল বেশি। আর আকর্ষণ বেশি হলে বাইরে কক্ষে ইলেকট্রনকে বর্জন করার জন্য বেশি শক্তির প্রয়োজন, তাহলে বেশি শক্তির প্রয়োজন। আর বেশি শক্তির প্রয়োজন মানে
আইপির মান বেশি অথবা আইই এর মান বেশি হবে, রাইট, এর মানটা বেশি হবে। তাহলে আমরা জানি যে আবরণীর ক্ষমতা কিভাবে কমে। দেখো আবরণীর ক্ষমতা এস অরবিটালে বেশি হয়, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। অর্থাৎ এফ এর ক্ষেত্রে আবরণীর ক্ষমতা খুবই কম হয়। তাহলে এফ অরবিটাল উপস্থিত থাকলে বাইরে কক্ষে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে পজিটিভ চার্জের আকর্ষণ বল বেশি হবে। তখন হাই এনার্জি প্রয়োজন ইলেকট্রনকে বর্জন করার জন্য, অর্থাৎ আইপি বা আই এর মানটা বেশি হবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে এটাকে বোঝানো যাক। ধরলাম পটাশিয়াম আর কপার। তাহলে পটাশিয়াম কপারের মধ্যে কার আয়নাইজেশন পোটেনশিয়াল মান বেশি? অর্থাৎ পটাশিয়াম এবং কপারের বাইরের কক্ষ থেকে ইলেকট্রনকে বর্জন করার জন্য কার আইপি বা আই এর মানটা বেশি হবে। তো পটাশিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন 4s1, আর কপারের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন 4s1, কিন্তু তার আগে রয়েছে 3d10 ইলেকট্রন কনফিগারেশন। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে আগে রয়েছে 3p6 ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে একটু ভাবো যে পটাশিয়ামের ক্ষেত্রে এই যে পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম বাইরের কক্ষে এই যে 4s1 ইলেকট্রন রয়েছে, এটা পটাশিয়ামের কেন্দ্রে পজিটিভ চার্জ, দ্যাট ইজ প্রোটন রয়েছে। তার আগের যে সাবসেল রয়েছে সেই সাবসেলটা হচ্ছে 3p6 সাবসেল। ওকে, কপারের ক্ষেত্রে এই যে কপার রয়েছে, কপারের ক্ষেত্রে বাইরে কক্ষে যে ইলেকট্রন রয়েছে সেটা 4s1, কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, আর তার আগের যে সাবসেলটা রয়েছে এই যে সাবসেলটা এইটা হচ্ছে 3d10 রয়েছে। তাহলে 3p আর 3d দুটি সাবসেল রয়েছে। তাহলে আবরণ করছে কি বেশি? দেখো আবরণের ক্ষমতা পি গ্রেটার দ্যান ডি। তাহলে পি অরবিটাল বেশি করে নিউক্লিয়াসের চার্জকে আবরণ করে। তাহলে যেহেতু পি বেশি করে নিউক্লিয়াস চার্জকে আবরণ করছে, তার মানে 4s এর প্রতি নিউক্লিয়াসে আকর্ষণ বলটা দুর্বল হবে, রাইট। তাহলে এখানে বেশি করে আবরণ করলে 4s এর প্রতি আকর্ষণ বল দুর্বল। আর এখানে দেখবো যে যেহেতু 3d10 ইলেকট্রন রয়েছে, 3d10 ইলেকট্রন থাকলে তার আবরণ ক্ষমতা খুব কম হয়। তাহলে আবরণ ক্ষমতা যেহেতু কম, তাহলে দেখবো নিউক্লিয়াস এই বাইরের কক্ষে ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করে। তার মানে এখানে আকর্ষণ বলটা বেশি হবে, মোর অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল বেশি। তাহলে যেহেতু এখানে আকর্ষণ বেশি, তাহলে এই 4sটাকে ইলেকট্রনকে বর্জন করার জন্য এখানে বেশি শক্তির প্রয়োজন। তাহলে বেশি শক্তির প্রয়োজন। যেহেতু বেশি শক্তির প্রয়োজন, তাহলে এখানে দেখব যে আইপির এর মান বেশি। আর এখানে দুর্বল আকর্ষণ বল, তাহলে নিউক্লিয়াস বাইরে কক্ষে ইলেকট্রনের প্রতি দুর্বল আকর্ষণ বল হওয়ার জন্য আইপির মানটা কম হবে, আইপির মান কম হবে। তাহলে এখান থেকে আলোচনা করে বুঝলাম যে পটাশিয়াম এবং কপারের মধ্যে কম্পেয়ার করলে কপারের আয়নাইজেশন পোটেনশিয়াল মানটা বেশি হবে পটাশিয়ামের তুলনায়। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল অফ কপার বেশি হবে আয়নাইজেশন পোটেনশিয়াল অফ পটাশিয়াম। ওকে, আরেকটা এক্সাম্পল দিই এই স্ক্রিনিং এফেক্ট দিয়ে। যেমন ধরো আমরা বোরন, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম একই গ্রুপে রয়েছে। তো আমরা কম্পেয়ার করব এই অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম নিয়ে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন আমরা দেখব যে 3s2 3p1 ইলেকট্রনিক কনফিগারেশন, আর গ্যালিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন আসবে 4s2 3d10 অ্যান্ড 4p1 ইলেকট্রনিক কনফিগারেশন। এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। তাহলে দেখো অ্যালুমিনিয়াম যে অ্যাটমটি রয়েছে, এই অ্যাটমের বাইরের কক্ষে যে ইলেকট্রন রয়েছে দেখো 3p1 বাইরের কক্ষে ইলেকট্রনটি রয়েছে। ওকে, তাহলে বাইরের কক্ষে 3p1 ইলেকট্রন রয়েছে,
এই 3p1 ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, ঠিক তার আগে রয়েছে, আগে যে সাবসেলটা রয়েছে 3s2 সাবসেল রয়েছে। আর গ্যালিয়ামের ক্ষেত্রে এই অ্যাটম রয়েছে, গ্যালিয়াম অ্যাটের কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, আর বাইরে কক্ষে 4p1 ইলেকট্রন রয়েছে। ঠিক তার আগে যে সাবসেলটা রয়েছে সেই সাবসেলে 3d10 ইলেকট্রন রয়েছে। তাহলে দেখো এখানে 3p, এখানে 4p, কিন্তু আগে যে সাবসেলটা 3s2 এবং 3d10 রয়েছে। ওকে, তাহলে আবরণী ক্ষমতা জানি s গ্রেটার দ্যান p গ্রেটার দ্যান d, অর্থাৎ d এর তুলনায় s এর আবরণী ক্ষমতা অনেক বেশি। তার মানে নিউক্লিয়াসের চার্জকে বেশি করে আবরণ করে রেখে দেয় s অরবিটালে ইলেকট্রনগুলি। অর্থাৎ যেহেতু বেশি করে আবরণ করছে, তাহলে এই নিউক্লিয়াস বাইরের কক্ষে যে ইলেকট্রন প্রতি আকর্ষণ বলটা কী হবে? কম হবে। তাহলে এখানে আকর্ষণ বল, এই যে আকর্ষণ বলটা থাকবে, আর আকর্ষণ বলটা কম হবে, অর্থাৎ আকর্ষণ বল কম। যেহেতু আকর্ষণ বলটা কম, তাহলে অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলেই 3p থেকে ইলেকট্রন বর্জিত হবে, অর্থাৎ আইপির মান কম হবে। ওকে, তাহলে এখানে 4p ইলেকট্রন, 3d10 ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। নিউক্লিয়াসের বাইরে কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি হবে, কারণ 3d10 যেহেতু রয়েছে, তার ডি উপকে আবরণী ক্ষমতা কম হয়, আবরণী ক্ষমতা কম হলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বেশি হবে। তা বেশি হলে এখানে কী হবে? বেশি পরিমাণের শক্তির প্রয়োজন ইলেকট্রনটিকে বর্জন করার জন্য। তাহলে বেশি শক্তির প্রয়োজন, তা বেশি শক্তির প্রয়োজন হলে আইপির মান বেশি হবে। কেমন? তাহলে এখানে আকর্ষণ বল যেহেতু বেশি হচ্ছে, আকর্ষণ বল বেশি, আর আকর্ষণ বল বেশি হলে বেশি শক্তির প্রয়োজন হবে ইলেকট্রনকে বর্জন করার জন্য, অর্থাৎ আইপি বেশি হবে। তাহলে এখানে দেখবো যে গ্যালিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালটা বেশি হবে অ্যালুমিনিয়ামের তুলনায়। তাহলে এইভাবে আমরা স্ক্রিনিং এফেক্টের সাহায্যে আমরা এটাকে ব্যাখ্যা করব। দেন 4 নম্বর ফ্যাক্টর, নাম্বার 4 ফ্যাক্টর। নাম্বার 4 ফ্যাক্টর হচ্ছে হাফ ফিল, ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, হাফ ফিল অ্যান্ড ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ সম্পূর্ণ এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস। এর ওপর আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল নির্ভর করে। যে সমস্ত অ্যাটমের ইলেকট্রন বিন্যাস খুব সুস্থিত হয়, সেই সমস্ত অ্যাটম থেকে ইলেকট্রন বর্জন করা ভেরি ডিফিকাল্ট। যেহেতু ইলেকট্রন বিন্যাসটা স্টেবল আছে, তাহলে ইলেকট্রন বর্জন করা ভেরি ডিফিকাল্ট। তাহলে ইলেকট্রন বর্জন করতে আরও বেশি পরিমাণে শক্তির প্রয়োজন। অর্থাৎ এই সমস্ত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব যে আয়নাইজেশন এনার্জি মানটা কিছুটা বেশি হয়। যেমন ধরো আমরা দেখব যে নাইট্রোজেন বা নিয়নের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p3 ইলেকট্রন কনফিগারেশন, নিয়নের ক্ষেত্রে 2s2 2p6 ইলেকট্রন কনফিগারেশন। দেখো 2p3 মানে এই p যে সাবসেল রয়েছে, 3টি অরবিটাল আছে, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন, অর্থাৎ দেখো প্রত্যেকটা অরবিটালে অর্ধেক পূর্ণ হয়েছে, কারণ আমরা জানি প্রতিটা অরবিটালে 2টো করে ইলেকট্রন হলে সম্পূর্ণ পূর্ণ হয়। তাহলে যেহেতু একটা করে ইলেকট্রন রয়েছে, অর্ধেক পূর্ণ হয়েছে। আবার 2p6 দেখো p যে সাবসেল রয়েছে, সেখানে 3টি অরবিটাল থাকে, প্রতিটা অরবিটালে 2টো করে ইলেকট্রন রয়েছে, আর 2টো করে ইলেকট্রন মানে এখানে কমপ্লিটলিভাবে ইলেকট্রন দ্বারা ফিল্ড হয়ে আছে। তাহলে এইটাকে বলবো অর্ধপূর্ণ মানে হাফ ফিল, আর এটাকে বলবো ফুল ফিল। তাহলে এইভাবে p3 এবং p3 হবে হাফ ফিল এবং p6 হবে ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন। এরকম হাফ ফিল বা ফুল ফিল থাকলে তাহলে এই সমস্ত ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, তাহলে এরা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। কেমন? তাহলে এই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ইলেকট্রনকে বর্জন করার জন্য এক্সট্রা করে এনার্জি প্রয়োজন।
অর্থাৎ যে পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রনটা বর্জিত হতো তার তুলনায় কিছুটা এক্সট্রা করে এনার্জির প্রয়োজন হয়, কারণ ইলেকট্রন কনফিগারেশন স্টেবল। তাহলে এই সমস্ত অ্যাটমের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন কনফিগারেশন স্টেবল হয়ে আছে, তাহলে এখানে এক্সট্রা বেশি শক্তি দিয়ে ইলেকট্রনকে বর্জন করতে হবে। অর্থাৎ এদের ক্ষেত্রে আইপির মান বেশি হবে, মান বেশি। এদের ক্ষেত্রে আইপির মান বেশি হবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল থাকলে, অর্থাৎ হাফ ফিল ফুল ফিল থাকলে আইপি মানটা সাধারণত কিছুটা বেশি হয়। তাহলে একটা এক্সাম্পল দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করি। ধরো লিথিয়াম রয়েছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এরকম রয়েছে, কেমন? তাহলে এই একই পিরিয়ডে এই এলিমেন্টগুলো রয়েছে। তাহলে আমরা জানি কি, যে কোনো পিরিয়ডের ক্ষেত্রে আমরা লেফট টু রাইটে যতই অগ্রসর হব ততই কী হয়, প্রোটন সংখ্যা বাড়ে এবং সাইজটা কমে যায়। তা প্রোটন সংখ্যা বাড়লো, সাইজ কমলো, তার মানে বাইরে কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে, আইপির মান বেশি হবে। তাহলে সাধারণত আইপির মানটা বেশি হবে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে বোরন, তারপরে বেরিলিয়াম, তারপরে লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে আইপি মানটা সবচেয়ে কম হবে। কিন্তু দেখো এখানে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, 2s2 2p3 ইলেকট্রনিক কনফিগারেশন। একই রকমভাবে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, কারণ 2s2 আছে, অর্থাৎ এস উপকে দুটি ইলেকট্রন রয়েছে। তারপরে এস যে সাবসেল রয়েছে তাতে দুটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এস অরবিটে দুটি ইলেকট্রন থাকলে এটা ফুলফিল আছে। তাহলে এখানের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো নেওয়া হয়েছে তার মধ্যে নাইট্রোজেন এবং বেরিলিয়াম ইলেকট্রন কনফিগারেশন স্টেবল হচ্ছে নয়, এই সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে আরও এক্সট্রা করে এনার্জি প্রয়োজন ইলেকট্রনকে বর্জন করার জন্য। তাহলে এক্সট্রা করে এনার্জি প্রয়োজন, অর্থাৎ বেশি এনার্জি প্রয়োজন। বেশি এনার্জি প্রয়োজন হওয়ার জন্য নাইট্রোজেনের অবস্থান হবে ঠিক অক্সিজেনের আগে, অর্থাৎ সঠিক এতে অর্ডার হবে ফ্লোরিন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, কার্বন। একই রকমভাবে বেরিলিয়াম হবে ঠিক বোরনের আগে, বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে লিথিয়াম। এই অর্ডারটা রাইট। আবার ধরো থার্ড যে পিরিয়ড রয়েছে, থার্ড পিরিয়ডের এলিমেন্টগুলো ধরো সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম রয়েছে, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এরকম রয়েছে। তাহলে আমরা যতই লেফট থেকে রাইটে আসবো ততই কী হয়, সাইজটা কমে যায়, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, তার মানে অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে অন আউটার মোস্ট সেল ইলেকট্রন, অ্যাজ এ রেজাল্ট হাই আয়নেশন এনার্জি। তাহলে আয়নেশন এনার্জি বেশি হবে, হওয়া উচিত ছিল সিএল, সালফার, তারপরে ফসফরাস, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। এই রকম হওয়া উচিত ছিল, কেমন? কিন্তু দেখো এখানে ফসফরাসে ইলেকট্রন কনফিগারেশন স্টেবল, অর্থাৎ 3s2 3p3 ইলেকট্রন কনফিগারেশন। আবার ম্যাগনেসিয়ামে ইলেকট্রন কনফিগারেশন স্টেবল 3s2। তাহলে এই দুটি অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন স্টেবল হওয়ার জন্য কী হবে, যে ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন বর্জন করার জন্য আরও এক্সট্রা এনার্জি প্রয়োজন, তখন ফসফরাস কী করবে, ঠিক সালফারে আগে আসবে। দ্যাট ইজ ক্লোরিন ফার্স্ট, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে সিলিকন আসবে, তারপরে অ্যালুমিনিয়াম রয়েছে, কিন্তু ম্যাগনেসিয়াম আসবে অ্যালুমিনিয়ামের আগে। তাহলে প্রথমে ম্যাগনেসিয়াম বসাতে হবে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সোডিয়াম। এই অর্ডারটা হবে এখানে রাইট। ওকে, তাহলে আমাদের দেখতে হবে যে স্টেবল যদি ইলেকট্রন কনফিগারেশন থাকে তাদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি মানটা বেশি হবে। তাহলে এবার কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম প্রবলেম হবে যে ম্যাগনেসিয়াম সোডিয়ামের মধ্যে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি মান কার বেশি। দেখো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এর মধ্যে প্রথম আয়নাইজেশন এনার্জি মান কার বেশি। তো একই পিরিয়ডে রয়েছে, সোডিয়াম পরে ম্যাগনেসিয়াম রয়েছে। সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন দেখো 3s1 আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 3s2। তাহলে দেখো এখানে 3s2 অর্থাৎ স্টেবল ইলেকট্রন কনফিগারেশন আছে, তাহলে এটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। স্টেবল ইলেকট্রন কনফিগারেশন থাকার জন্য ম্যাগনেসিয়ামের ওই এইচ থেকে ইলেকট্রনকে বর্জন করার জন্য বেশি শক্তি প্রয়োজন।
তাহলে ম্যাগনেসিয়ামের এস থেকে ইলেকট্রনকে বর্জন করার জন্য বেশি শক্তি প্রয়োজন। তাহলে আমরা দেখব যেহেতু বেশি শক্তি প্রয়োজন ম্যাগনেসিয়ামে, কারণ স্টেবল ইলেকট্রন কনফিগারেশন, তাহলে আইই মানে আয়োনাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম গ্রেটার দেন হবে আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম, এইটা হবে। যদি আমরা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জির কথা ভাবি, এইটা ভাবলাম প্রথম আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আইপি বা আইই। যদি সেকেন্ড ভাবি, সেকেন্ড মানে একটা ইলেকট্রন বর্জন করার পর দ্বিতীয় যে ইলেকট্রন বর্জন হবে সেটা কথা বলা হচ্ছে। তাহলে সেকেন্ড ভাবলে এখন সোডিয়াম প্লাস হয়ে গেছে আর ম্যাগনেসিয়াম প্লাস, রাইট? যখন ম্যাগনেসিয়াম প্লাস হয়েছে তার ইলেকট্রন কনফিগারেশন হলো 3s1। কারণ কি, দেখো 3s2 থেকে একটা ইলেকট্রন বর্জন করলে 3s1 হবে। আর সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন থাকে এস থেকে ইলেকট্রন বর্জন হয়ে গেছে, অর্থাৎ 3s0 হয়ে গেছে। তার মানে এখন ইলেকট্রন কনফিগারেশন রয়েছে 2s2 2p6, এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন। এবার দেখো যে সেকেন্ড আয়োনাইজেশনের কথা যদি ভাবা হয়, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 2s2 2p6 রয়েছে, তাহলে এটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট? স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ইলেকট্রনকে বর্জন করার জন্য বেশি শক্তি প্রয়োজন। তাহলে এই অবস্থায় আমরা দেখব সোডিয়ামের আয়োনাইজেশন এনার্জির মান বা আয়োনাইজেশন পোটেনশিয়াল মান ম্যাগনেসিয়াম প্লাস অপেক্ষা সোডিয়াম প্লাসের বেশি। তাহলে আমরা দেখব হচ্ছে আইই আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম প্লাস বেশি হবে আইই অফ ম্যাগনেসিয়াম প্লাস, অর্থাৎ এটা আমরা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জির কথা বললাম, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বা সেকেন্ড আইপির কথা বললাম। তারপরে নেক্সট এক্সাম্পল দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটির মধ্যে প্রথম আয়োনাইজেশন এনার্জি মান কার বেশি? দেখো নাইট্রোজেনে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p3 ইলেকট্রনিক কনফিগারেশন, আর অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4 ইলেকট্রনিক কনফিগারেশন। যেহেতু নাইট্রোজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, তাহলে নাইট্রোজেন অ্যাটম থেকে ইলেকট্রনকে বর্জন করার জন্য হাই এনার্জির প্রয়োজন, রাইট? তাহলে প্রথম আয়োনাইজেশন এনার্জি অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন গ্রেটার দ্যান আয়োনাইজেশন এনার্জি অফ অক্সিজেন হবে। এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। ওকে, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অর্থাৎ নাইট্রোজেন প্লাস এবং অক্সিজেন প্লাস, অর্থাৎ সেকেন্ড মানে কি, একটা ইলেকট্রন বর্জন করা হয়েছে, এবার দ্বিতীয় ইলেকট্রনটাকে বর্জন করতে হবে। যখনই দ্বিতীয় ইলেকট্রনটাকে বর্জন করতে হবে তখন তাহলে কি একটা ইলেকট্রন বর্জন করার পর ভাববো, তাহলে একটা ইলেকট্রন বর্জন করলে তার মানে এখানে 2p3 থেকে 2p2 হবে, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন 2p2 আসবে, আর এখানে 2p4 থেকে 2p3 হয়ে যাবে, এখানে 2p3 হবে। তাহলে এখন ইলেকট্রনিক কনফিগারেশন অক্সিজেন প্লাসের বেশি, তাহলে এটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। যেহেতু স্টেবল, তাহলে এখান থেকে ইলেকট্রন বের করতে হলে বা বর্জন করতে হলে হাই এনার্জি প্রয়োজন, তো অক্সিজেন প্লাসের আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। তাহলে এইটা হলো সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড আইপি। ওকে, তাহলে আয়োনাইজেশন এনার্জি অফ অক্সিজেন প্লাস বেশি হবে আয়োনাইজেশন এনার্জি অফ এন প্লাস, রাইট? আচ্ছা, নেক্সট এক্সাম্পল, সোডিয়াম প্লাস ও নিওনের মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি বেশি? তো সোডিয়াম প্লাসে ইলেকট্রন কনফিগারেশন দেখো 2s2 2p6 ইলেকট্রনিক কনফিগারেশন, আর নিওনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p6। এখানে দুটোই ইলেকট্রন কনফিগারেশন স্টেবল, তাহলে কোন ফ্যাক্টর উপর নির্ভর করছে আয়োনাইজেশন এনার্জি? দেখো নিওনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 10, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11, অর্থাৎ সোডিয়ামে প্রোটন সংখ্যা 11 মানে নিউক্লিয়াসের চার্জ বেশি, আর নিউক্লিয়াসের চার্জ বেশি হলে বাইরে কক্ষে ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি, তো সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে নিওনের তুলনায়, তাহলে এটা আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে নিওনের তুলনায়। ওকে, ধরো সালফার এবং এস মাইনাস এই দুটোর মধ্যে আয়োনাইজেশন এনার্জি কার বেশি হবে? আমরা জানি নেগেটিভ চার্জ বিশিষ্ট ফেসের ক্ষেত্রে সাইজটা বৃদ্ধি পায়, তাই সাইজ বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে সাইজ বড়।
সাইজ বড়। তো সাইজ যেহেতু বড় হচ্ছে, তাহলে দেখব এখান থেকে ইলেকট্রনকে বর্জন করার জন্য খুব অল্প পরিমাণের শক্তি প্রয়োজন, রাইট? খুব অল্প পরিমাণের শক্তি প্রয়োজন। তাহলে এখানে আইপির মানটা সালফারের বেশি হবে সালফার মাইনাসের তুলনায়। আবার ধরো আমরা ক্যালসিয়াম এবং জিঙ্কের মধ্যে তুলনা করতে পারি। ক্যালসিয়াম এবং জিঙ্কের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বেশি? ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 4s2, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে 3d10 4s2 ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম অ্যাটম রয়েছে, ক্যালসিয়াম অ্যাটম কেন্দ্রে পজিটিভ চার্জ রয়েছে, বাইরে কক্ষে হচ্ছে 4s2 ইলেকট্রন। ঠিক তার আগে রয়েছে 3p6 ইলেকট্রনিক কনফিগারেশন। জিঙ্কের ক্ষেত্রে কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে আর বাইরে কক্ষে ইলেকট্রন রয়েছে 4s2 ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক তার আগে রয়েছে 3d10 ইলেকট্রনিক কনফিগারেশন। এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। তাহলে এখানে দেখো বাইরে কক্ষে 4s2 আছে, কিন্তু 3d10 ইলেকট্রনিক কনফিগারেশন 3p6 ইলেকট্রন কনফিগারেশন। যেহেতু আবরণী ক্ষমতা p গ্রেটার দ্যান d, অর্থাৎ p এর আবরণী ক্ষমতা বেশি হয়। যেহেতু p এর আবরণী ক্ষমতা বেশি, তাহলে নিউক্লিয়াসের চার্জকে এই 3p6 ইলেকট্রনগুলি বেশি করে আবরণ করে রেখে দিবে, অর্থাৎ এখানে আকর্ষণ বলটা কম হবে আর এখানে আকর্ষণ বলটা বেশি হবে। আর আকর্ষণ বেশি হলে বেশি শক্তি প্রয়োজন ইলেকট্রনকে বর্জন করার জন্য, অর্থাৎ জিঙ্কের আয়নাইজেশন এনার্জি বেশি হবে ক্যালসিয়ামের তুলনায়। তাহলে জিঙ্কের আয়নাইজেশন বেশি ক্যালসিয়ামের তুলনায়। ওকে, তাহলে এইভাবে আমরা এই সমস্ত ফ্যাক্টর দিয়ে আয়নাইজেশন এনার্জি আমরা ক্যালকুলেট করতে পারবো বা কার বেশি কার কম আমরা কম্পেয়ার করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।